একটা মেয়ের ওপর সেই লেভেলের ক্রাশ খেয়েছি, তাই তার পেছনে পেছনে রেস্টুরেন্ট পর্যন্ত চলে এসেছি। মেয়েটা কিছু দূরে বসে আছে, কিছু ছেলে পেলে পাশের চেয়ারে এসে বসলো। দেখে মনে হচ্ছে স্টুডেন্ট। হঠাৎ করেই পানি এসে শরীরের উপর পড়লো, মেজাজটা গরম হয়ে গেল। কিন্তু তাও কিছু বললাম না, চুপচাপ থাকলাম আর মেয়েটার দিকে দেখতে লাগলাম। ছেলেগুলোর মধ্যে থেকে একজন বলে উঠল, সরি সরি ভাই, খেয়াল করিনি। ইটস ওকে। আর কিছু বললাম না। একটা কফি অর্ডার দিয়েছিলাম, ওটা দিয়ে গেল, তাই খেতে শুরু করি। হঠাৎ করে আবার কেউ ধাক্কা দিয়েছে, যার ফলে আমার কফি আবার আমার শরীরের উপর পড়ে গেল। পরিষ্কার করতে করতে বললাম, স্টুপিড, ক্যান নট সি, ডিড ইউ লিভ ইট অ্যাট হোম উইথ ইউর আইস ওপেন? স্টুপিড, ক্যান নট সি, ডিড ইউ লিভ ইট অ্যাট হোম উইথ ইউর আইস ওপেন? এই শুনছিস, এই দেখি ইংলিশ বলে রে। ভাই ভালোই বললে, ইংলিশ বুঝি না। মেয়েটা উঠে চলে যাচ্ছে, তাই আমিও আর কিছু বললাম না। এদের পেলে পরে দেখে নেব। কাউন্টারে বিল দিয়ে আবার মেয়েটার পিছু নিতে লাগলাম। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একটা রিক্সা নিল। আমিও একটা রিক্সা নিয়ে মেয়েটার রিক্সা ফলো করতে বললাম। মেয়েটা ভার্সিটির সামনে এসে রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে চলে গেল। আমিও ভাড়া দিয়ে যেতে যাব, তখন ঘাট আটকে দিল। আপনার কার্ড কোথায়? আপনার পোশাক ভেজা কেন? আর কার্ড ছাড়া ভিতরে ঢুকতে দেওয়া হবে না। ও আচ্ছা, এইমাত্র যে মেয়েটা গেল, উনি কি এই ভার্সিটিতে পড়ে? উনি এই ভার্সিটির টিচার। কেন বলেন তো? এমনিতেই। আচ্ছা, ওনার নাম কি? ইরিয়া। আপনি কে? আর এইসব জিজ্ঞেস করছেন কেন? মেয়েটাকে পছন্দ হয়েছে, তাই জিজ্ঞেস করা। আচ্ছা, বিয়ে কি হয়ে গেছে ওনার? আমার কথা শুনে গাঁটটা মুচকি হেসে দিল। মনে হচ্ছে ছেলেটা কোটিপতির ছেলে। এতটা টাকা কেউ দিতে চাইবে না, আর ছেলেটা আমাকে 1,000 টাকা দিয়ে দিল। আচ্ছা, ধন্যবাদ। পকেট থেকে টাকা বের করে বললাম, এতটুকু সাহায্য করার জন্য এই নেন আপনার বকশিস। এটা আমি খুশি হয়ে দিলাম। লোকটি আমার দিকে তাকিয়ে আছে। আরে নেন নেন। আরে রাখেন রাখেন, এটা আপনার গিফট। টাকাটা হাতে ধরিয়ে দিয়ে পেছনে ঘুরতে যাব, তখন দেখি সবগুলো হাজির। এতে জ্বালায় শান্তিতে একা একা কোথাও ঘুরতেও পারি না। এসে গাড়িতে উঠে পড়লাম। সবার উদ্দেশ্যে বললাম, ভাই আপনারা একটু কি আমাকে একা ছাড়বেন? দেশে আসার পর থেকে এমন অবস্থা, মনে হচ্ছে আমি কোনো কয়েদি। সব সময় চোখে চোখে রাখছে, কেউ কোনো কথা বলছে না, সবাই চুপ। বাসায় চলে আসি। আসতেই, দাদু ভাই, তোমার পোশাক এমন ভেজা কেন? আর তোমার পোশাকে এমন দাগ কিসের? আর বলো না, কিছু স্টুপিড পানি ফেলে দিয়েছে। আর কফি খাচ্ছিলাম, তখন ধাক্কা দিয়ে কফি পড়ে যায়। যাও যাও, চেঞ্জ করে আসো। আগে বলো, এইসব বডি কার্ড রেখেছো কেন? একা একা কোথাও ঘুরতে পারি না। কোথাও চুপি চুপি পালিয়ে গেলেও ঠিক কোচে বের করে নিচ্ছে। তুমি আবারও একা একা ঘুরছিলে? তোমাকে না বারণ করেছি একা একা কোথাও যেতে না? এত প্রোটোকল কিসের জন্য? আমি একটু একা একা ঘুরতে পারবো না? এটা কেমন জীবন বলবা? তোমাকে হারানোর ভয়ে সব কিছু করতে হচ্ছে। আমি চাই না তোমার দাদু আর তোমার আব্বু আম্মুর মতো তোমাকে হারিয়ে ফেলি। বিজনেসের জন্য সবাইকে হারাতে হয়েছে, সবার মতো তোমাকে হারাতে পারবো না। আর কাউকে হারাতে চাই না। কাছে গিয়ে জড়িয়ে ধরে বললাম, আচ্ছা বাবা, আর এমন করব না। সবসময় গার্ডের সাথেই থাকবো। এবার কান্না থামাও, আর এমন করব না। হুম। আর তোমাকে বিজনেসের দায়িত্ব নিতে হবে। আমার বয়স কত হলো দেখতেই তো পাচ্ছ। এইবার তো আমাকে একটু বিশ্রাম নিতে দাও। এই বুড়িকে আর কত খাটিয়ে নেবে? ওকে, নিয়ে নিব। আগে চেঞ্জ করে আসি, তারপর তোমার সাথে কথা বলবো। তারপর রুমে এসে চেঞ্জ করে এলাম। দাদিমা সোফায় বসে আছে, তাই কোলে মাথা রেখে শুয়ে পড়ি। বিয়ে করে নাও, কতদিন আর বাঁচবো বলো? আমি আমার নাত বৌমার মুখ দেখে মরতে চাই। তোমার শুধু একটাই কথা, মরে যাবো মরে যাবো। এমন করলে কিন্তু আমি তোমার সাথে কথাই বলবো না। আচ্ছা, আর বলবো না। আর রাগ করতে হবে না। আমি মেয়ে দেখবো তোমার জন্য, না তোমার পছন্দের কেউ আছে? পছন্দের তো কেউ নেই, তবে আজকে একজনকে দেখে পছন্দ হয়েছে। ওর পিছু নিতে গিয়ে আমার পোশাক ভিজে গেছে। তাই? মেয়েটা দেখতে কেমন? বাসা কোথায়? বাসা কোথায় জানি না, তবে ওই মেয়েটা ভার্সিটির টিচার, নাম ইরা বলল। আর মেয়েটা দেখতে সুন্দর আছে অনেক। তুমি দেখলে তোমার পছন্দ হয়ে যাবে। তাই? তুমি যদি বলো, তার খোঁজ নিয়ে তার আব্বু আম্মুর সাথে কথা বলতে পারি। আচ্ছা নাও, দেখো কি বলে।
তুমি কি জানো তোমার আব্বুর থেকে তোমার আম্মু সিনিয়র ছিল? তারা রিলেশন করেই বিয়ে করেছিল। কি বলো সত্যি? আপু আমার ভালোবাসা একটুও পায়নি, তুমি ছিলে। কিন্তু তুমি আমাকে ছোট থেকেই লন্ডনে রাখলে, আমি কারো ভালোবাসা পেলামই না। মন খারাপ করে না, বিধির বিধান। এবারে না হয় নাত বৌমার ভালোবাসা নিয়েও। খুব লজ্জা করে তো আমার। আচ্ছা শোনো না, আগে ওই মেয়েটার সাথে কথা বলি, তারপর না হয় ওর বাসার লোকজনের সঙ্গে কথা বলবো। ওকে ওকে, আর একা একা কোথাও যাবা না, ওকে? আচ্ছা ঠিক আছে, কোথাও যাব না। আচ্ছা শোনো না, আমি ওর ভার্সিটিতে ভর্তি হব। তোমার পড়াশোনা শেষ, তাহলে আবার ভার্সিটিতে ভর্তি কেন? ওই ম্যাডামের ক্লাস করব তাই। আরে বেশি না, শুধু 1 মাসের জন্য। তুমি ভার্সিটির প্রিন্সিপালের সাথে কথা বলো। কেমন ছোট বাচ্চাদের মতো কথা বলে, এটা কেমন হয়ে গেল না? না না, তুমি কথা বলো, শুধু তো 1 মাসের বেশি না। কেমন পাগলামি করে। তুমি কথা বলবা মানে বলবা, আমি তোমার কোনো কথাই শুনতে চাচ্ছি না, না হলে কিন্তু রাগ করে কিছুই খাবো না। আচ্ছা ঠিক আছে, কথা বলবো। ধন্যবাদ। আমি অফিস থেকে ঘুরে আসি, তুমি কি যাবা? না তুমি যাও, আমি কোথাও যাব না। ওকে। আর বাসা থেকে বের হলে অবশ্যই গার্ড নিয়ে তারপর যাবা। আর আমি মিশাকে বলে দিচ্ছি যেন তোমাকে দেখে দেখে রাখে। ওকে। দাদিমা রেডি হয়ে চলে গেল। আমি বসে টিভিতে মুভি দেখতে শুরু করলাম। দুপুরের দিকে আসসালামু আলাইকুম। জি ম্যাম বলুন। আমি কে চিনেছেন না পরিচয় দেওয়া লাগবে? না ম্যাম, আমি আপনাকে চিনেছি। আপনি কত বড় বিজনেসম্যান, আপনাকে কে না চেনে। ওকে ওকে, আপনাকে যে জন্য ফোন দেওয়া, আমার দাদুভাই জেদ ধরেছে আপনার ভার্সিটিতে ভর্তি হবে। পড়াশোনা শেষ করে এসেছে, তারপরও বলছে আপনার ভার্সিটিতে ক্লাস করবে, তাও আবার 1 মাসের জন্য। আপনার যদি সমস্যা না থাকে তাহলে কি আমার দাদুভাই যেতে পারে আপনার ভার্সিটিতে? না না ম্যাম, এটা কোনো সমস্যা না, কিন্তু তার এমন বায়না কি জন্য সেটাই তো বুঝতে পারছি না। কোন মেয়েকে তার ভালো লেগেছে, তার নাকি চোখের সামনে দেখবে, আর তার চালচলন কেমন তা পর্যবেক্ষণ করবে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে ইচ্ছা আছে যে সেই মেয়েকে নাত বৌমা করার। বুঝেছি ম্যাম, আজকালের বাচ্চা কাচ্চা। আচ্ছা, তাকে আগামীকাল থেকে না হয় আসতে বলবেন। আমি গার্ড এবং বাকি টিচারদের বলে রাখবো। আপনার ছেলেও আমাদের ভার্সিটির স্টুডেন্ট ছিল। জি আচ্ছা, আমি বলে দিব সে আগামীকাল থেকে যাবে, সাথে গার্ড থাকবে। ম্যাম, গার্ড থাকলে তো সমস্যা। তাদের হাতে যদি বন্দুক থাকে তাহলে বাকি স্টুডেন্টের মনে একটা আতঙ্ক থাকবে। এটার অন্য কোনো ব্যবস্থা করেন ম্যাম। কিছু সময়ের জন্য আসলেন আবার চলে গেল, এটার বিষয় আলাদা, কিন্তু যতক্ষণ ক্লাসে থাকবে ততক্ষণ পর্যন্ত থাকলে তো সমস্যা ম্যাম। আচ্ছা আমি ব্যবস্থা করছি। ম্যাম, এখানে কোনো সমস্যা হবার কথা না। আপনার নাতিকে নির্ভয়ে পাঠাতে পারেন। আচ্ছা, তার সাথে দুজন ইয়াং গার্ড থাকবে, শর্ট গান থাকবে, তাদের সাথে কেউ দেখতে পাবে না। মোট 3 জন থাকবে। ওর আবদার পূরণ করতে গিয়ে আর কি কি করা লাগবে বুঝতে পারছি না। আচ্ছা স্যার, ফোন রাখলাম। দাদিমা ফোন কেটে দেয়। এখনো বাসায় ফিরল না কেন? ধুর, একা একা খাবার খাওয়া লাগবে। ফোন দিতেই রিসিভ করলো। কবে আসবা? দাদু ভাই, কাজে ব্যস্ত আছি, বাসে যেতে পারবো না, মাফ করো। একা একা খেয়ে নাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, কাজ করো তাহলে। তারপর ফোন রেখে খাওয়া দাওয়া শেষ করে দিলাম ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে নিচে আসে দেখি দাদিমা বসে আছে। পাশে গিয়ে বসলাম। বসতেই আগামীকাল থেকে তুমি ভার্সিটিতে যেতে পারো, সাথে আরও 2 জন যাবে। আবার বডিগার্ড? ভার্সিটিতে আবার কিসের সমস্যা? গতকাল 2 জনকে নিয়োগ দেওয়া হয়েছে তোমার জন্য। তোমার থেকে কিছুটা বড় হবে, তবে বেশ তরতাজা বডি। শোনো, সাবধানে থাকবা। আচ্ছা ঠিক আছে। তারপর এমনভাবেই দিন পার হয়ে রাত হয়ে গেল। পরের দিন সকালে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে আসতে যাব, তখন দাদিমা বলল, এমন নর্মাল পোশাক পরে যাবার কারণ কি দাদু ভাই? দেখি ভার্সিটির কার মন মানসিকতা কেমন। এগুলো দেখার কি প্রয়োজন? তুমি স্মার্ট হয়েই যাও, এগুলোর কোনো প্রয়োজন নেই। আজকে যাব শুধু। আল্লাহ, তুমি দেখি তোমার বাবার থেকেও বেশি ফাজিলাত জেদি। আচ্ছা যাও, আর সাবধানে থাকবা। ওকে, আল্লাহ হাফেজ। আর কোনো গাড়ি নিয়ে যাব না। তারপর চলে আসি। বাসা থেকে বের হতেই আমার সাথে 2 জন যেতে লাগলো। আচ্ছা, আপনাদের কার নাম কি? জি স্যার, আমি নিয়াজ। জি স্যার, আমি রাহুল।
ভার্সিটিতে গিয়ে কোনো স্যার বলা চলবে না, ভুলেও না। দুজনে মাথা নেড়ে একটা অটো নিয়ে বাসার ভার্সিটির সামনে এসে নেমে গেলাম। গিয়ে ঢুকতে যাব তখন ওই সিকিউরিটি গার্ডের সাথে দেখা। আরে স্যার, আমি আজকে বাধা দিব না, কারণ স্যার বলেছেন একজন আসবে আর তার সাথে দুজন। যদিও স্যার বলেছেন যেন কেউ আসলে তাকে ফোন দিই, তখন বুঝলাম আপনি হতে পারেন। স্যার, পিছনে ম্যাম আসছে। গার্ডের কথা শুনে পিছনে তাকিয়ে দেখি ওই মেয়েটা শাড়ি পরে আছে আর স্কার্ফ পরে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর তার আশার দিকে। কোনো সমস্যা? এমনভাবে তাকিয়ে আছেন যে? কথা কম কাজ বেশি, এইটার জন্যই আসা। আর কি বলেছি মানে মনে আছে? আর আপনি না, তুমি করে বলেন। জি বুঝলাম। এই যে হ্যালো, কলেজে কি নতুন? এমনভাবে তাকিয়ে থাকার কারণ কি? জি জি, আসলে ম্যাম নতুন। আচ্ছা ম্যাম, আপনি কি সিঙ্গেল? ম্যাম মুচকি হেসে বলল। স্টুডেন্ট যেহেতু তুমি করেই বলি। সিঙ্গেল কেন বলো তো? আর গতকাল মনে হচ্ছিল ফলো করছিলাম। মাথা চুলকাতে শুরু করেছি। নিয়াজ আমার পাশে এসে বললাম, স্যার, ধরা খেয়ে গেলেন তো। মেয়েদের চারটা চোখ, বুঝলেন? সামনে দুইটা, পেছনে দুইটা। মেয়েরা এটা ভালো করেই বুঝতে পারে তাদের কে ফলো করছে আর কে ভালোবাসে। কোনো সমস্যা না, এমনভাবে মাথা চুলকাতে থাকলে মাথার চুল উঠে যাবে। আর এগুলো বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও, ওইটাই বেস্ট এবং বেটার। জি আসলে ম্যাম আমার ভবিষ্যৎ একেবারে সূর্যর মতো উজ্জ্বল। আচ্ছা ম্যাম, বিয়ে করবেন না? না মানে বাসার বিয়ের প্রস্তাব পাঠাবো তাই আর কি। ম্যাম আর কিছু বললো না, চলে গেল। স্যার, এমনভাবে পটাবেন, আপনি যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এমনি এমনি মেয়ের লাইন লেগে যাবে। নিজে থেকে আসা আর নিজে খোঁজার ভিতরে অনেক পার্থক্য আছে, তাই না? বুঝলেন, শাড়িতেই নারী, শাড়িতে নারীকে কত সুন্দর লাগে। বিদেশি এত সুন্দর সুন্দর মেয়ে দেখলেও কেউ মন কাটতে পারেনি, ভালোই লাগে না। প্রায় সবার টাইট ফিটিং পোশাক। আচ্ছা ভেতরে চলেন। তারপর ভার্সিটির ভেতরে চলে এলাম, এসে একবারে প্রিন্সিপাল স্যারের রুমে। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। ইয়েস, কামিং। ভেতরে গিয়ে বললাম, স্যার আমি আকাশ আহমেদ নীল, এই দুইটা বডিগার্ড। আরে বসুন বসুন, কি খাবেন স্যার? স্যার আমি আপনার এখানে কোনো অতিথি না, এখন আপনার ভার্সিটির ছাত্র। যদিও আমাদের ছাত্র মনে হয় না, তবুও ক্লাস করব শুধু 1 মাস। আপনার দাদিমা সব বলেছে। কোন ক্লাস যাবেন? মাস্টার্সের ক্লাসে যাই। স্যার চিনি না তো। এই যে আমার মেয়ে এসেছে, সেই তোমাকে দেখিয়ে দিবে। প্রিন্সিপাল স্যারের কথা শুনে পেছনে মাথা ঘুরতেই এই মেয়ে প্রিন্সিপাল স্যারের মেয়ে, তাতে সমস্যা কোথায়? গতকাল বলছিলাম না যে আমাদের কলেজে কেউ আসবে, এটাই সেই ছেলে। নাম আকাশ আহমেদ নীল। আমি গতকাল রাতেই কিছুটা বুঝতে পেরেছিলাম। কিভাবে বুঝতে পেরেছ? এটা তো আমার পিছু নিতে নিতে এত দূর এসেছে আব্বু। কি বলো? আচ্ছা স্যার আসি, আমি ক্লাস খুঁজে নেব। লজ্জা পেয়ে বলে রুম থেকে বেরিয়ে চলে এলাম। স্যার কি করবেন? বাসায় চলেন এবার। এখানে থেকে কি আর করবেন? মেয়েটা এমনভাবে লজ্জায় ফেলবে বুঝতেই পারেনি। কি মশাই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করা হচ্ছে? আর মাস্টার্সের ক্লাস 4র্থ তলায়। মনে হচ্ছে না আপনি মাস্টার্সের ছাত্র? ও, আপনার তো নাকি পড়াশোনা শেষ হয়ে গেছে। না আসলে ম্যাম ওই আর কি, একটু একটু ইচ্ছে জাগে না। মশাই আপনি তো ভয় পাচ্ছেন কেন? ক্লাস দেখিয়ে দেওয়া লাগবে? হায় রে মানুষের শখ। সবাই কলেজ ভার্সিটি ছেড়ে যেতে পারলে ভাবে বেঁচে যায়, আর উনি ক্লাস করতে এসেছে। আমি কি সেজন্য এসেছি? এসেছি তো আপনার জন্য, আপনাকে দেখতে এসেছি, আপনার সাথে পরিচিত হতে এসেছি। পরিচিত হয়ে গেছে না? যান এবার ঘরে চলে ঘরে ফিরে যান। আরে না না, 1 মাস এই কলেজে থাকবো, যখন বলেছি তখন থেকে তারপর যাব। আপনার ইচ্ছে, আমি গেলাম। ম্যাম চলে গেল, আমি ওনার দিকে তাকিয়ে আছি। যখন আসতে যাব তখন কেউ বলল, আরে খ্যাত ভাই যে এই ভার্সিটিতে পড়েন নাকি? আগে কখনো তো দেখা হয়নি। এইসব পাগল ছাগলের সাথে কথা বলে বলাই হবে। আমি হাঁটতে যাব, তখন হঠাৎ করে ছেলেটা পা বাড়ি দিতেই পড়ে যেতে যাব। তখন রুহুল ধরে নেয়, উঠে ঘুরতেই দেখি নিয়াজ ওই ছেলের কলা ধরে রেখেছে। আরে ছাড়েন ছাড়েন। আপনি ঠিক আছেন? তোর কত বড় সাহস, তুই আমার কলার ধরে রেখেছিস? তোদের তো আজকে এই
এই তোরা দাঁড়িয়ে কেন? মার শালাদের। কি একটা ঝামেলা! ভাই প্লিজ এইসব নিয়ে ঝগড়া করবেন না, আপনি ওকে ছেড়ে দেন। আমি কিন্তু ছেড়ে দিতে বলেছি। আমার কথা শুনে নিয়াজ ভাই ছেড়ে দেয়। ভাই সমস্যা কোথায় বলবেন? গতকাল রেস্টুরেন্টে ওভাবে ভেজালেন আর আজকে ল্যাগ মেরে ফেললেন। আমি কি আপনাকে কিছু বলেছি বা আপনার কোনো ক্ষতি করেছি? ক্ষতি করেছিস মানে? তুই ইরেমমের পিছু নিয়েছিস, আজকে আবার কথা বললি যে আমার ক্রাশের দিকে দেখে তার অবস্থা আমি খারাপ করে ছেড়ে দিই। মুচকে এসে বললাম, এবার ভুল মানুষের সঙ্গে পাঙ্গা নিয়েছেন ভাই। যতটা ভদ্র আর সাদাসিধে মনে হচ্ছে আমাকে, আমি কিন্তু তেমন না। ছেলেগুলো আমার কথা শুনে হাসতে লাগলো। আমি কিছু না বলে আসে যাব, তখন আবার সামনে এসে দাঁড়ালো। তোমার সাথে কি আমার কথা শেষ হয়েছে যে চলে যাচ্ছিস? তুই আমাকে চিনিস? আমার বাবাকে? আচ্ছা, আপনার বাবার নাম কি? পরিচয়টা দেন, দেখি সে কে। আমার বাবা এই থানার ওসি, চাইলে তোকে জেলে ভরে দিতে পারি। মুচকে এসে পাশ কাটিয়ে চলে এলাম। সামান্য ওসি ছেলে আমাকে জেলের ভয় দেখাচ্ছে। এমন কত ওসি ডিআইজি আর মন্ত্রী পকেটে আছে তার ঠিক নেই। সব টাকার লোভে একটা ব্যাগ ধরিয়ে দাও, আর কিছু বলতে হবে না ওদের। রাঘবওয়ালদের মতো আবার পকেটে ভরতে ব্যাগ লাগে। ওসিকে যেন বলে দেয় ওনার ছেলেকে সামনে নেয়, তাহলে ওসির সামনেই ওর ছেলেকে এমন মারবো যে উঠে দাঁড়াতেও পারবে না। ঠিক আছে স্যার। বিল্লাহ, এই শালা কে রে যে এত অ্যাটিটিউড? আমাকে পাত্তাই দিল না। এভাবে বলার পরেও ভয় না পেয়ে আমাকে জোকার ভেবে হেসে চলে গেল। আর ওর সাথে ওই লোক দুটা কে? মনে হচ্ছে ওরা স্টুডেন্টস। ধুর শালা ভিতু, এইগুলো সব লোক দেখানো, তেমন কিছুই না। হয়তো নিজেকে কোটিপতি দেখিয়ে পটানোর জন্য এমন পাঠ নিচ্ছে, এর থেকে বেশি কিছু না। ওর তো আমি শেষ দেখে ছাড়বো। তোর যা মনে হয় কর, আমি তোর সাথে এই ঝামেলার মধ্যে নেই। ওর সব সময় হাসি ভয়ানক কিছু ইঙ্গিত করছে। আবাল নাকি তুই? মানে সব কিছু নিয়েই তোর অতিরিক্ত ভাবনা চিন্তা। আর সব থেকে বড় কথা, আমার ক্রাশ আমার ভালোবাসার দিকে নজর দিয়েছে। তোকে যে সেদিন থাপ্পড় দিল, মনে হয় ভুলে গেছিস? ম্যাম তোকে তো পছন্দ করে না তোর এমন গুন্ডামির জন্যই। এগুলো ভালোবাসার লক্ষণ। ম্যাম আমাকে ঠিক ভালোবাসবে। ম্যামকে আমার চাই, মানে এক মুহূর্তের জন্যও চাই। তারপর ক্লাস খুঁজে চলে আসি, কারণ ক্লাসের ঘন্টা পড়ে গেছে। বাকি সবাই কেমন করে যেন আমাদের দেখছে। প্রথম ঘন্টা দেখি আমাদের ক্লাসের আসি এতে মুচকি হাসি উপহার দিল। মেয়েটার মুখে মনে হচ্ছে সবসময় হাসি থাকে। ইস, ছবি তুলি তো একটা। ফোন বের করে একটা ছবি নিলাম, তারপর দাদিমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। আর ক্লাস যে প্রিন্সিপাল স্যারের মেয়ে এটা বলে একটা ইমোজি দিয়ে দিলাম, আর এটাও লিখে দিলাম যে স্যার সব কিছু জেনে গেছে। তারপর ফোন পকেটে রাখতে যাব, তখন মেসেজের শব্দ পেয়ে দেখি দাদিমা রিপ্লাই দিয়েছে। বলছে, মেয়েটা অনেক সুন্দর আছে, আমার তো বেশ পছন্দ হয়েছে। তুমি কি ওর আব্বার সাথে কথা বলবা? বলো, বললে তো ভালোই হবে। ওকে বাই, তোমার সাথে একেবারে বিকেলে কথা হবে। ওকে ম্যাম। তারপর ম্যামের দিকে দেখতে লাগলাম। আমি ওনার মুখের দিকে তাকিয়ে আছি, চোখে চোখ পড়লো। উনি মনে হচ্ছে অস্বস্তি বোধ ফিল করছে। এমনভাবে তাকিয়ে থাকলে কারই বা ভালো লাগে। কোনো রকম ক্লাস শেষ করে বেরিয়ে যায়। টিফিন পিরিয়ডে তিনজন ক্যান্টিনে এলাম। এসে যে যার মতো খাবার খাবেন বলে আসেন। আপনি কি খাবেন? এখানে খাবারের মান কেমন হবে তা তো জানি না, তাই কিছু খাবো না। একবারে বাসায় গিয়ে খাবো। আপনারা খাবার অর্ডার দিয়ে আসেন, যে যা খাবেন খেতে পারেন। ওকে স্যার। আচ্ছা, আপনারা খাবার খেতে থাকেন, আমি আসি। ম্যামকে দেখতে পেয়ে ওনার কাছে যেতেই, আপনি এমনভাবে তাকিয়ে থাকেন কেন? আপনি আসছেন ক্লাস করতে, তাহলে এমনভাবে তাকিয়ে থাকার কি আছে? ভুলে গেছেন মনে হচ্ছে। আমি আবারও মনে করিয়ে দিয়েছি, আমি কিন্তু আপনার জন্য এসেছি। সো আমি আপনার দিকে তাকিয়ে তো থাকবো, তাই না? না, আপনি এমনভাবে তাকিয়ে থাকতে পারেন না। আমি অস্বস্তি বোধ করি অনেক। অভ্যাস হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, আপনি কি আমার থেকে বড় হবেন? আমার বয়স 25 হবে সামনের বছরে। আপনার থেকে সিনিয়র আছি, সো রেসপেক্ট দিয়ে কথা বলবেন। আপনি আমার থেকে সিনিয়র? আচ্ছা, সেটা কোনো ম্যাটার না। সিনিয়র জুনিয়র কোনো ফ্যাক্ট না। আমার আম্মু আমার আব্বুর থেকে সিনিয়র ছিল। ঠিক বুঝলাম না, ছিল মানে কি? আপনি তো মনে হচ্ছে ক্যান্টিনে খেতে এসেছেন, তাই তো? আসেন, খাবেন আর কথা বলবেন, ওটাই ভালো হবে। কেন, আপনি খাবেন না? তখন তুমি করে বললেন,
আর এখন আবার আপনি। আমি আপনার থেকে যখন ছোট আছি তখন তুমি করেই বলেন। ওকে, আর আপনি খাবেন না? কফি খাওয়া যায়, কিন্তু আর কিছু খাবো না। আসেন। তারপর দুজনে একটা টেবিলে বসলাম। তখন ম্যাম বললেন, আপনার মা বাবা নেই? জি না, দুজনে পরপারের বাসিন্দা হয়ে গেছে। আমার বয়স 1.5 বছর, তখনই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। বর্তমানে আমার ফ্যামিলিতে আমি আর আমার দাদিমা। হয়তো উনিও কখন আমাকে ছেড়ে চলে যাবে। বয়স তো আর কম হলো না। এই আছে হয়তো, অথবা এই নেই। তবে মানুষের মৃত্যু নিয়ে এটা বলা ঠিক না যে উনি খুব তাড়াতাড়ি মরে যাবেন। দেখা গেল ওনার আগেই আমি মারা যেতে পারি। আপনার পিতামাতা নেই শুনে অনেক খারাপ লাগলো। আচ্ছা, আমাকে পছন্দ হবার কারণ কি? আমাকে আপনার কেন ভালো লাগলো? না, আসলে আমিও জানি না, কেন যেন প্রথম দেখাতেই আপনাকে ভালো লেগে যায়, তাই পিছু পিছু এত দূর আসার। আমার সম্পর্কে কতটুকু জানো? এখনও তেমন খোঁজ খবর নিইনি, নিতে গেলে হয়তো আপনার 14 গোষ্ঠীর খবর পেয়ে যাব। আর আপনি যেহেতু স্বয়ং সামনে, তাহলে আপনি বলেন আপনার সম্পর্কে। আমার সম্পর্কে জানার পর হয়তো বা আপনার নাও পছন্দ হতে পারে। আর বলে দেওয়াই ভালো, আমি কিন্তু ডিভোর্সি। ম্যামের কথা শুনে একটা বড় ধাক্কা খেলাম। বলো কি, শেষ পর্যন্ত একটা ডিভোর্সি মেয়ের উপর ক্রাশ খেলাম? এমনভাবে তাকিয়ে থাকাটাই স্বাভাবিক, এই জন্যই আপনাকে এখনই বলে দিলাম। না, আসলে তেমন কিছু না। আপনি খাবার অর্ডার না দিয়ে মনে হচ্ছে খাবার চলে এসেছে। মনে হচ্ছে এরা জানে আপনি কি খাবেন। জি। আচ্ছা, একটা কফি দিন তো এনাকে। ডিভোর্স দিয়ে দিয়েছি। আমার এক্স হাজবেন্ড পরকীয়া চলছিল আর অনেক শারীরিক টর্চারও করতো। আব্বুর কাছে এটা ওটা চাইতেই বলতো। সত্যি কেউ ছিল না আপনার সাথে, নাকি মজা করছেন সেটা জেনে যাব, সমস্যা নেই। তোমার সাথে মজা করতে যাবো কেন? আর আমার লাভ কি? আপনি যে আমাকে মিথ্যা বলছেন সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। আপনার চোখই বলে দিচ্ছে আপনি মিথ্যা বলছেন। ইয়ে না, মানে আসলে লাভ কি হলো মিথ্যা বলে? না, মানে দেখতে চাইছিলাম আপনি কি করেন। তবে আরেকটা কথা, এটা মিথ্যে নয়, সত্যি। আমি এতিম, বাবা মা কেউ নেই। প্রিন্সিপাল স্যারকে আব্বু রাখি কারণ উনি আমাকে দত্তক নিয়েছিলেন। আমি ওনার দত্তক নেওয়া মেয়ে। ওকে, বুঝলাম। মনে মনে বললাম, মনে হচ্ছে এবারও মিথ্যা বলছে। সে যাই হোক, সব কিছু জেনে চাপো। তবে আপনাদের বড়লোকদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। দেখা গেল বিয়ের পরে ছেড়ে দিলেন, মানে ডিভোর্স দিলেন, বা আরেকটা বিয়ে করে নিলেন, তখন আমার কি হবে? জীবনটা তো তখন কষ্টে কষ্টেই শেষ হয়ে যাবে। ম্যামের কথা শুনে ওনার মুখের দিকে তাকিয়ে আছে। মেয়েটা সহজ সরল না, আমাকে দেখাচ্ছে তিনি এমন। ম্যামের কথা শুনে হেসে দিলাম। সে এমন মনে হওয়ার কারণ কি? আপনাদের তো প্রায় বড়লোকদের অভ্যাস এমন, যা মন চায় তাই করেন। হাতে অঢেল টাকা থাকার কারণে কাউকে কিছু মনে করতেই চান না। একদিনের পরিচয় কিভাবে বলবো আপনি কেমন? তাহলে আপনি কিভাবে বুঝলেন আমি ওই রকম মানুষ? আমার সম্পর্কে না জেনে কিভাবে কারোর সাথে তুলনা করতে পারেন? না, মানে বিদেশে লেখাপড়া করেছেন, শুনেছি তারা খুব ভালো হয় না। ওখানে এত স্মার্ট স্মার্ট মেয়ে থাকতে দেশে কেন মেয়ে দেখছেন? কিসব আছে এটা কথা? ওদের সাথে থেকেছি তাই জানি তারা কেমন। সেই জানা থেকে দেশি মেয়ে বিয়ে করব। আর আমি বাংলাদেশে এত মেয়ে থাকতে বিদেশি কেন বিয়ে করব? আর আজগুবি প্রশ্ন করা বাদ দিয়ে বলেন আপনার মতামত কি? এমন প্রশ্নে বিরক্ত হবার কি আছে? কয়টা প্রেম করেছেন বলেন? বিদেশে ছিলেন, এত টাকা পয়সা আছে, তাহলে তো অবশ্যই অনেক মেয়ের সাথে প্রেম করেছেন। মেয়েরা তো লাইন দিয়েই থাকে, তাই না? তারপরে আরও কত কি করেছেন, তার তো আর ঠিক নেই। একটা প্রেম করিনি, আর কোনো মেয়ে আমার পেছনে লাইন দিয়ে থাকে না। আর আমাকে তেমন কেউ চেনেও না। যদি চিনতো তাহলে আজকে ভার্সিটির সব মেয়ে উপচে পড়তো। এখানে এমনভাবে বসে থাকতে পারতাম না। আমি সিঙ্গেল, কোনো প্রেম করিনি। একেবারে বউকে ভালোবাসবো বলে সব ভালোবাসা বইয়ের জন্য জমিয়ে রেখেছি। বিশ্বাস হলো না, এটা কিভাবে সম্ভব? এরে কি যে বলবো বুঝতে পারছি না। আপনাকে কিভাবে বিশ্বাস করাবো জানা নেই, তবে বিশ্বাস না করলে কিছু করারও নেই। আহা, রেগে যাচ্ছ কেন? আচ্ছা, আমি উঠলাম। আপনার ক্লাস থাকলে ক্লাসে যান। এত তাড়াতাড়ি বিরক্ত হলে চলবে? আজকে যদি এমন করেন, তাহলে জীবনের যে বাকিটা সময় আমার সাথে পার করতে চাইছেন তখন কি করবেন? উঠে এসে কাউন্টারে বিল দিয়ে চলে আসলাম ক্যান্টিনের বাইরে। এই বাইরে দাঁড়িয়ে আছি, তখন ইরা এসে বলল, এই যে মিস্টার, এত রেগে যাচ্ছেন কেন? আমি কি এমন বললাম শুনি? আমি রেগে যাচ্ছি না। আমাকে যেহেতু আপনার পছন্দ না, সেই তো আপনার সাথে কথা বলতে পারি না।
আমি বারণ করে দিয়েছি দাদিমাকে যেন আপনার আব্বুর কাছে বিয়ের প্রস্তাব না রাখে। এমন করলে কপালে বউ ছুটবে না। একবার নিউজ ছড়ালে মেয়ের লাইন লেগে যাবে, বুঝলেন? আপনাকে দেখে পছন্দ হয়েছে তাই এসেছি, কিন্তু আপনি যা শুরু করেছেন আমারই ভুল এখানে আসার। আমি এইরকমই, আমার কাছে টাকা পয়সা ফ্যাক্ট না, আমার কাছে সুখ শান্তি ফ্যাক্ট। আপনাকে পরীক্ষা করাই আমি আপনাকে পছন্দ করব, এর আগে না। আর লাইন যেহেতু লেগেই যাবে সেহেতু আপনি ওইভাবে মেয়ে খুঁজুন, আমাকে দেখতে আসার কি প্রয়োজন আছে? আমার এখন অনেক রাগ হচ্ছে, এখান থেকে চলে যাওয়াই ভালো হবে, না হলে কি থেকে কি হবে জানা নেই। চলে আসি ওখান থেকে। স্যার, এমনভাবে মেয়েদের মন জয় করবেন? এমনভাবে মেয়েদের মন জয় করা যায় না। আরে ধুর, ওর কথা শুনে মেজাজটা খারাপ হয়ে গেছে। ইচ্ছে করছিল কয়েকটা থাপ্পড় দিই। ওর থেকে কত সুন্দর সুন্দর মেয়ে আছে, তা ঠিক আছে। তাহলে স্যার আসছেন কেন? প্রথম দেখাতেই ভালো লেগেছে তাই এসেছি। ওই ছেলের আবার আমার সামনে এসে দাঁড়ালো। তুই আবার ম্যামের সাথে কথা বলেছিস? দিলাম কয়েকটা থাপ্পড়। ছেলেটা মারতে আসলে দুজনে ধরে নিয়েছে। তুই গতকাল থেকে অনেক বিরক্ত করেছিস, তোকে ভালোভাবে বলেছি কিন্তু আমার কথা তুই কানেই তুলিসনি। আজকে তোর কি অবস্থা হয় তুই শুধু দেখতে থাক। কুত্তার বাচ্চা, তোকে আমি ছাড়বো না। আব্বু তোকে ছাড়বে না। এদের ধরে নিয়ে চলেন, ওর বাবার সামনে ওকে আজকে পিটাবো, দেখবো ওর বাপ কি বলে। নিজের ভালো চাইলে তুই আমাকে ছেড়ে দে। স্যার, এর কি করব? আপনি বললে এখানে হাত পা ভেঙে রেখে দিই। ওরে ধরে নিয়ে চলেন, তাহলেই হবে। রাবিশটা অনেক বিরক্ত করেছে, পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাচ্ছে। আরে আরে, ওকে এমনভাবে ধরে রেখেছেন কেন আপনারা? আপনি আমার উপরে রাগ করে ওকে এমনভাবে ধরে রাখতে পারেন না? এই রাবিশটা গতকাল থেকে অনেক বিরক্ত করেছে, আর আপনার জন্য কেন রাগ করতে যাব? আপনার উপর রাগ করার কি আছে? ওকে ছেড়ে দেন। আমি রেগে যাওয়ার মতো কি এমন বলেছি যে এমনভাবে রেগে আছেন? ওকে ধরে নিয়ে আসেন। আর গাড়ি নিয়ে আসতে বলেছিলাম, গাড়ি কোথায়? আজকে ওর বাপের সামনে ওকে পিটাবো, ওর কলিজা কত বড় সেটাই দেখাবো। আমি কিন্তু ওকে ছেড়ে দেওয়ার জন্য বলেছি। এটা আপনার বাসা বা অফিস না যে যা মন চাইবে তাই করবেন। এটা আমার ভার্সিটি, এটা আমার এবং আমাদের ভার্সিটির ছাত্র। কিছু না বলে হাঁটতে শুরু করলাম। পেছনে পেছনে ওই ছেলেকে নিয়ে ধরে নিয়ে আসে। এরা আবার সামনে এসে দাঁড়ালো। আশেপাশে অনেক স্টুডেন্ট জমা হয়ে গেছে। আপনার সমস্যা কি? আপনি ওকে নিয়ে যেতে পারেন না? এটা আমাদের ব্যক্তিগত সমস্যা, আপনি এর ভেতরে আসবেন না। আসলে আপনাকেও তুলে নিয়ে যাব। আপনি কিন্তু এখন বেশি বেশি করছেন, এর ফল কিন্তু মোটেও ভালো হবে না। এই যে এত দাম্ভিকতা দেখাচ্ছেন, এই জন্যই আপনাদের মতো বড়লোকদের না পছন্দ হয় না। আপনারা সবাই একই রকম। হাতের ইশারা করে ছেড়ে দেওয়ার জন্য বললাম। আমি কিছু না বলে আসে যাব, তখন ছেলেটা দ্রুত এসে নাক বরাবর ঘুষি মেরে দিয়েছে। নাকে অনেক জোরেই লেগেছে, তাই নাক ধরে বসে গেছি। উত্তর বাচ্চা, তোর আজকে হচ্ছে। আপনি ঠিক আছে তো? এই যে হাত ছড়া তো, দেখি দেখি কি হলো। ম্যাম আমার সামনে এসে বলল, হাত ধরে সরে নিয়ে নিজের শাড়ির আঁচল দিয়ে রক্ত মুছে দিল। গাড়ি আছে না? স্যার চলেন, আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। চলেন প্লিজ, উঠুন। তোর আজকে কি যে হবে তুই নিজেও জানিস না। মনে কর তোর জীবনে সবচেয়ে বড় ভুল ছিল এটা। দুইটা গাড়ি এলো, আমি উঠে হাঁটতে লাগলাম। এটা খেয়ে নিয়ে আসেন। দুইটা গাড়ি এলো, আমি উঠে হাঁটতে লাগলাম। এটাকে নিয়ে আসেন, ওর হাতকে আজকে ভেঙে রেখে দেব। বেয়াদব কোথাকার, এটা তুমি কি করেছো? তোমাকে ছাড়ানোর জন্য এত কথা বললাম, আর তুমি কিনা শেষ পর্যন্ত এমন একটা ঘটনা ঘটিয়ে দিলাম। ইচ্ছে করছে তোমার গালে না এক্ষুনি দুইটা থাপ্পড় দিই। ম্যাম সরেন সামনে থেকে। কলেজে আসার পর থেকে স্যারের সাথে বাজে ব্যবহার করছে। এইটার হার একটাও আস্ত থাকে কিনা সন্দেহ। গাড়িতে এসে উঠে পড়ি। নিয়াজ তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলল। নাক জ্বালা করছে, পকেট থেকে রুমাল বের করে নাকটা চেপে ধরলাম। স্যার প্রায় চলে এসেছি হাসপাতালে। এখানের যেই কাছের হাসপাতাল আছে ওখানে চলো তাড়াতাড়ি। এত উত্তেজিত হবার কোনো কারণ নেই। সমস্যা থাকবে কেন স্যার? আমাদের চাকরি যাবে। কোনো কিছুই হবে না, আমি আছি না। একটু পরে হাসপাতালে চলে এলাম। কি হয়েছে? এমনভাবে সব জটলা বেঁধেছে কেন? ওই মুন্না আছে না থার্ড ইয়ারের, ওটা আকাশের নাকি ঘুষি মেরে দিয়েছে আর রক্ত পড়েছে। কিভাবে হলো? তাহলে শোনো কি হয়েছে। এখন না জানি ওই বেয়াদবের কি হয়। ওকে ছাড়ানোর জন্য কত কিছুই না বললাম, কিন্তু শেষ পর্যন্ত এমন কাজ করলো। এত কিছু হয়ে গেল। মিসেস সাফরিনা চৌধুরীকে বলেছিলাম ভার্সিটিতে আপনার নাতির কিছু হবে না, আর এমন একটা ঘটনা ঘটে গেল। আমাকে যদি এই বিষয়ে প্রশ্ন করে তাহলে কি উত্তর দিব আমি? বেশি বডিগার্ড আসেনি, ওইটাই ভালো হয়েছে। না হলে
আরও ঝামেলা বাড়তো। ঝামেলা তো মনে হচ্ছে আরো বেশি করে হবে। আমি যেটা বলছি, তুমি কি এই প্রস্তাবে রাজি? তুমি যদি এই প্রস্তাবে রাজি হও তাহলে আমি হ্যাঁ সম্মতি দিব, তার আগে না। আমি বলেছি আমার মেয়ে যা বলবে তাই হবে। আমাকে কিছুদিন সময় দেন, আমি কিছুদিন পরে বলবো। টাকা পয়সা অনেক আছে দেখে আমি তাড়াতাড়ি হ্যাঁ বলে দিব এমন মেয়ে তো আর আমি নই। তুমি যেটা বলবা সেটাই হবে। আচ্ছা, আমি তাহলে এটাই বলে দিচ্ছি। ওটাকে মেরে হাত পা ভেঙে ওর বাসার সামনে ফেলে দিয়ে আসেন, আর এখন বাসায় চলেন। আমি বলে দিচ্ছি যেন সেটাই করে। তারপর বাসায় চলে আসি। বাসার ভেতরে আসতেই, আজকের দিন কেমন কেটেছে? অনেক ভালো। আচ্ছা, আমি চেঞ্জ করে আসি। তারপর রুমে এসে চেঞ্জ করে ড্রয়িং টেবিলে এলাম। আসতেই বলল, মেয়েটার আব্বুর সাথে কথা বলেছি, বললো যে ওনার মেয়ে রাজি হলে তারা রাজি। ওকে, একবার রাজি হয়ে যাক, তারপর বিয়ের পর মজা বোঝাবো। আমার সাথে এমন ব্যবহার করার ফল ভালোভাবে বোঝাবো। তারপর দাদিমার সাথে কথা বলে চলে আসি ছাদে। যাক, বসে তাহলে পারেনি যে কিছু হয়েছে, আর বসে দিতেও চায় না, না হলে কী যে করবে তার ঠিক নেই। রুমে এসে শুতেই ঘুমিয়ে পড়ি। দুদিন ভার্সিটিতে যায়নি, দুদিন পরে এলাম। গাড়ি নিয়ে এসেছি এবং ভালো পোশাক পরে এসেছি। গাড়ি থেকে নেমে অফিসের দিকে এলাম। আসতেই ম্যামের সাথে দেখা। কেমন আছেন? ছেলেটাকে এমনভাবে মারা কি খুব জরুরি ছিল? ওর হাতে পায়ের অবস্থা খারাপ, বিশেষ করে ডান হাতে। হাত ঠিক হবে কিনা সেটাই সন্দেহ। জীবিত তো আছে, জীবিত যে আছে এটাই অনেক। দাদিমা যদি জানতে পারে তাহলে হয়তো ওর পরিবারের অবস্থা কী হবে অকল্পনীয়। ওকে ছেড়েই দিয়েছিলাম, তাই না? কিন্তু পরে আমাকে মারতে এলো কী জন্য? আপনাকে না কিছুই বলেননি। আর আজকে আপনি কি জন্য ভার্সিটিতে এসেছেন? এসে শুধু শুধু ঝামেলা তৈরি করেছেন। ওইসব বাদ দেন, কেমন আছেন বলেন। মেজাজ মনে হচ্ছে আজকে অনেক খিটখিটে হয়ে আছে। না, তেমন কিছু না। আর ওই সব সাথে করে না নিয়ে আসলে পারেন না? পারি, কিন্তু আসে দেয় না। আচ্ছা, সে যাই হোক, আপনার মতামত কি বলেন? সময় লাগবে আমার। আজকে আপনার কাছে সময় থাকলো, আজকের ভিতরে উত্তর দেবেন হ্যাঁ অথবা না। এর ভিতরে আপনি অবশ্যই এই দুদিন ভেবেছেন, কিছু না বলে চলে গেল। উত্তর না হলেও কিন্তু আপনাকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করব, মাথায় রেখেন। আপনার থেকে প্রতিশোধ নিতে হবে না। আমার কথা শুনে দাঁড়িয়ে পিছনে ঘুরে আমার দিকে তাকালো। আপনি কি আমাকে জোর করে বিয়ে করবেন? সেটা কখন বললাম? আপনি এইমাত্র না বললেন আমার উত্তর না হলে আপনি আমাকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবেন? আপনি শুনতে ভুল করেছেন। আজকের ভেতরে আপনি উত্তর দেবেন মানে ভার্সিটি থেকে যাবার আগেই আপনি আপনার মতামত দেবেন। হ্যাঁ হলে হ্যাঁ, আর না হলে না। জোর করব না। জোর করে দেহ পাওয়া গেলেও মন পাওয়া যাবে না। আর আমি যদি বলি তাহলে জোর না করেই অনেককেই বেডে আসতে চাইবে। আমি ওই রকম চাই না, আমি চাই ভালোবাসা। আপনার যদি উত্তর না হয় তাহলে আপনাকে আর কিছু বলবো না। আর তুলে নিয়ে যাওয়ার বিষয়টা মজা করে বললাম। আপনার পিছনে এমনভাবে ঘোরাঘুরি করা আমার ক্ষেত্রে মানায় না। তাও দেখতে চেয়েছিলাম আপনি কেমন, তাই আশা। আচ্ছা, যান ক্লাসে। ম্যাম চলে যেতেই, স্যার, দেশে কি মেয়ের অভাব পড়েছে? এনার থেকেও কত ভালো ভালো মেয়ে আছে, আপনাকে এইগুলো একদম সাজে না। এটা ঠিক বলেছেন। এসব বাদ দিয়ে আমি অফিসে বসি। এগুলো যত সহজ মনে করেছিলাম এগুলো এত সহজ না। আগে ওনার উত্তরটা শোনেনি, কি বলছেন। এই ভার্সিটিটা কেমন একটু ঘুরে দেখে নেই। তারপর ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বললাম ওকে কিন্তু আমার কথা শুনলো না। এখন হাসপাতালে ভর্তি হয়ে আছে। দেখতে গিয়েছিলাম, খুব অবস্থা ভালো না ওর। মন না সুস্থ হলেই ওর আব্বু বলেছে ট্রান্সফার নিয়ে চলে যাবে। বলেছিলাম যে লাগতে যাস না ওই ছেলের সাথে, কিন্তু শুনলো না আমার কথা। ওই ছেলেকে সুবিধার মনে হয়নি একটুও। আর আজকে দেখ, কত দামি গাড়ি, হাই কোয়ালিটির পোশাক, আর ওর সাথে 2টা বডি গার্ডও মনে হচ্ছে। আরে এটা বিশিষ্ট ব্যবসায়ী সাবরিনা চৌধুরীর নাতি, সাবরিনা গ্রুপের ভবিষ্যৎ ম্যানেজার, এমডি যেটা বলবি। শুনেছিলাম বাইরেই পড়াশোনা করে, কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে কি করছে বুঝলাম না। ওনার তো গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়েছে, কিন্তু যাই বলিস না কেন দেখতে কিন্তু হেব্বি আছে। মনে হচ্ছে ম্যামের সাথে দেখা বা কথা বলার জন্য এসেছে। গতকাল থেকে ম্যামের সাথে ওনাকে কথা বলতে দেখছি। ছেলেটা তো বেশ হ্যান্ডসাম আছে, প্রথম দেখাতেই ভালো লাগছে। ইচ্ছে করছে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে নি। সরাসরি দেখা হয়নি কখনো, শুধু আব্বুর ফোনেই একবার দেখেছিলাম ছেলেটার পিক দেখিয়ে জিজ্ঞেস করাতেই তখন বলে সাবরিনা চৌধুরীর নাতি। দোস্ত, বড় একটা ক্রাশ খেলাম রে। এইসব জিনিসে ক্রাশ খাওয়াই হবে।
হাতের নাগালে কখনো পাবি না। সেটা আর বলতে, চোখে দেখাই মনের শান্তি দোস্ত। ঘোরাঘুরি করে ক্লাসে চলে আসি। দেখতে দেখতে সব ক্লাস শেষ হয়ে গেল। যাবার সময় একটু দাঁড়াতেই ম্যাম এলো। ডাকতে হয়নি, নিজে থেকে এসেছে। আপনার মতামত কি বলেন? আমাকে আর একটু সময় দেওয়া লাগবে। আমি কোনো উত্তর দিলাম না। কিছু না বলে পাশে গাড়ি ছিল, তাই উঠে বসলাম। কোনো উত্তর দিলেন না যে? আমি এতটাই সস্তা না যে একটা বিষয় নিয়ে আপনার পিছনে পড়ে থাকবো। আপনাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। আমি বুঝতে পারছি আপনার উত্তর না থাকবে। আপনাকে যত সময় দেব তত আপনি মজা নেবেন। সবাইকে এটা বলতে পারবেন বা বলে বেড়াবেন যে আমি কোটিপতিকে ঘোরাই। আমি মোটেও এরকম না। আমি ডিসিশন নিতে পারছি না কি করব, তাই সময় নিচ্ছি। ওর কথা শুনে বললাম, আচ্ছা বাদ দেন, আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকি। চলেন এবার যাওয়া যাক। উনি ভাবছেন আমি ওর পিছনে পড়ে থাকবো। স্যার, মেয়েরা এমনি হয়ে থাকে। কোনো ছেলে যদি তাদের পিছনে পড়ে থাকে তখন তাদের একবারে লাটিমের মতো ঘুরায়। আপনি ওনাকে সময় দিলে এই 1 দিন 2 দিন করে সময় নেবে। বাদ দেন, ভার্সিটিতে আসা বন্ধ আগামীকাল থেকে। অফিস যাওয়া শুরু করব। দাদিমাকে এবার একটু রেস্ট করতে দিই, বয়স তো কম হলো না। তারপর বাসায় চলে আসি। এসে বললাম আমি অফিসে যাওয়া শুরু করব, তুমি রেস্ট নাও এখন। তাই তোমার ভার্সিটিতে যাওয়া কি হলো? আর যাব না, ভালো লাগে না ওইসব। আচ্ছা, তোমার খাওয়া দাওয়া হয়েছে? তোমার? তারপর একটু কথা বলে এসে ফ্রেশ হয়ে দিলাম ঘুম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলাম। পরের দিন অফিসে এলাম। বেশ আয়োজন করা হয়েছে। যত বিজনেস পার্টনার আছে সবাই এসেছে। দেখে মিডিয়ার লোকজনও আছে। আপনাদের সবাইকে ডাকার একটাই কারণ আমার নাতি। তাকে কম বেশি অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। আমার বয়স অনেক হয়েছে, আর এগুলো সামাল দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই আমার দায়িত্ব আমি আমার নাতির উপর অর্পণ করব। আমাকে যেভাবে আপনারা সাহায্য করেছেন, আশা করি আমার নাতিকেও সেভাবেই সাহায্য করবেন। দাদিমা বক্তব্য শেষ করে আমাকে বলতে বললে সালাম দিয়ে শুরু করলাম। তারপর কিছুক্ষণ বক্তব্য দিয়ে বসে পড়ি। দাদিমা আমাকে কিছু পেপার এগিয়ে দিয়ে বলল সাইন করার জন্য। আমিও সাইন করে দিলাম। একে একে আরও কয়েকজনের সংক্ষিপ্ত বক্তব্য শেষ হলো। কিছু নাস্তার মাধ্যমে অনুষ্ঠানটা শেষ হয়ে গেল। ওখান থেকে কেবিনে চলে আসি। এসে দাদিমা আমাকে ধরে চেয়ারে বসালো। ওনার কাণ্ড দেখে মনে হচ্ছে আমি ছোট বাচ্চা বা আমি অসুস্থ। অনেক বড় দায়িত্ব থেকে মুক্তি পেলাম, তবে আরেকটা কাজ বাকি আছে, তোমার বিয়ে দেওয়া। বিয়েটা দিতে পারলেই আমি শান্তি পাবো। শুধু তোমার এই একটা কথা? আহা, বিয়ে করব এত তাড়া কিসের? আচ্ছা, ওই মেয়ের কি খবর? বাদ দিয়ে দাও ওই মেয়েকে। আমার কাছে দিনের পর দিন সময় চাচ্ছে, আর সব ছেলের মতো আমাকে তার পেছনে ঘোরাতে চাচ্ছে। অন্য কোথাও মেয়ে দেখো, ওটাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তবে শেষবার কথা বলে নিব, তারপরও যদি না হয় তখন অন্য কোথাও। দেশে কি মেয়ের অভাব? আচ্ছা তুমি বাসা যাও, আমি দেখি কেমনে কি হয়ে আছে, আর সাবধানে যাও। ওকে দাদু ভাই, তুমিও মন দিয়ে কাজ করো। দাদিমা চলে গেল। আমি ল্যাপটপটা অন করলাম, তারপর কাজে মন দিলাম। দুপুরে আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আকাশের দাদিমা। কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। গতকাল কি কোনো ঝামেলা হয়েছে? না তো, আমি শুধু ওনার থেকে কয়েকদিন সময় চেয়েছিলাম, এর থেকে বেশি কিছু না। এত সময় নেওয়ার কি আছে বলো? আমার নাতি তো খারাপ ছেলে না। তোমাকে আমার আর আমার নাতির বেশ পছন্দ হয়েছে, তাই তোমাকে এবং তোমার আব্বুকে বলা। আমার নাতির কোনো বাজে অভ্যাসও নেই। আচ্ছা, তুমি না হয় আজকের দিন সময় নাও, রাতে জানাবে। আপনার নাতি দেখতে ভদ্র হলেও হাড়ে বজ্জাত একটা। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সে জানে না। তা তো বলতে পারবো না মেয়েদের সাথে কিভাবে কথা বলে, কিন্তু এটা বলতে পারি আমার দাদু ভাই অনেক ভালো। ওর বাজে কোনো অভ্যাস নেই। ওর বাবাও ভালো ছিল, বাজে কোনো অভ্যাস ছিল না। আমার হাজব্যান্ড শুধু মাঝে মধ্যে বিয়ার খেত। আল্লাহ তার ভুলগুলোকে মাফ করুক। আচ্ছা, সে যাই হোক, তুমি কি আমাকে তোমার মতামত জানাবা? আমি রাজি, তবে বিয়ের পরে কিন্তু আমার সাপোর্টে থাকা লাগবে। ওই বজ্জাতের বিশ্বাস নেই, কখন কি বলবে, কি ঝামেলা পাকাবে তার তো কোনো ঠিক নেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমার আব্বুর সাথে কথা বলে বিয়ের দিন তারিখটা ফাইনাল করে নিই।
তা না হয় করবেন, কিন্তু তার আগে আমাদের বাসায় দাওয়াত রইল, যদি কিছু মনে না করেন তো। আহা, কি মনে করব। আচ্ছা, তুমি তোমাদের বাসার ঠিকানা দাও, আমি আগামীকাল সকালে আসব। জি, লাঞ্চ হয়েছে দাদি? একটু পরে খাবো। তোমার? এই তো এখন নামাজ পড়বো, তারপরে সময় থাকলে খাবো। আচ্ছা, আপনার নাতি নামাজ পড়ে? মাঝে মধ্যে পড়ে। মাঝে মধ্যে কেন পড়বে? ওনার কি মেয়েদের মতো সমস্যা হয় নাকি নিয়মিত নামাজ পড়তে পারেনি? আচ্ছা, আপনি নামাজ পড়েন তো? আর তুমি এসে না হয় আমার দাদুভাইকে ভালোবাসা দিয়ে নিজের মতো করে নিও। জি আচ্ছা। ওই শয়তানের নাম্বারটা দেন তো। ওকে, নাও। আচ্ছা, তুমি তাহলে নামাজ পড়ে লাঞ্চ করে নাও। জি ওকে, আল্লাহ হাফিজ। তারপর বাসায় চলে আসলাম। এসে দাদিমার সাথে কথা বলতে বলতে লাঞ্চ করে আবার অফিসে চলে আসি। কথা বলার সময় ম্যামের সাথে বিয়ের বিষয়টি কথাও বলে। দাঁড়া, বিয়েটা হতে দে, তারপর মজা বোঝাবো। অফিস থেকে সন্ধ্যায় বাসায় এলাম রাতে। আগামীকাল সকালে আসবে, তাহলে তো কিছু বাজার করা লাগবে। আগে বললে বাজারগুলো করা হতো না। সকালে গেলেই হবে, একদম সকাল সকাল তো আসবে না, বা আমাদের বাসায় এসে তো আর নাস্তা করবে না, তাই না? আপু, তোমার ননদ নেই? না, ওনার কেউ নেই। আচ্ছা, আমার ননদ নিয়ে তোর কী রে? দেখেছো বাবু, তোমার ছেলে কি বলে? আব্বুকে নালিশ দেওয়ার কি আছে? আমি তো শুধু জিজ্ঞেস করেছি। থাক, তার প্রয়োজন নেই। পরের দিন অফিসে চুপচাপ বসে আছে, তখন মোবারক সাহেব এলেন। আসেন, বসুন বসুন। কফি না চা? কফি বলেন। ওকে, কফি নিয়ে আসতে বলে বললাম। তারপর বলেন কি সমস্যা? সমস্যা বলতে তেমন কিছু না। আচ্ছা, আপনি তো এখনো বিয়ে করেননি, তাই না? না, তবে একটা মেয়েকে পছন্দ হয়েছে এবং তার সাথেই বিয়ে ফাইনাল। বিয়েটা ক্যান্সেল করে দেন, আমার বোনকে বিয়ে করেন। আমার বোন অনেক সুন্দর আছে, আপনার পছন্দ হবে। আমার বোনের আপনাকেও পছন্দ হয়েছে, তাই কথা বলতে এসেছি আপনার সাথে। আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক হলে আমাদের বিজনেসের দিক থেকে ভালো হবে, এবং এখন যে সম্পর্কটা আছে তার থেকে ভালো একটা সম্পর্ক তৈরি হবে। ভালোটা কার হবে মোবারক সাহেব, আপনার না আমার? অবশ্যই আপনারই হবে, তাই তো? বিষয়টা তেমন না, আমাদের উভয়ের জন্যই ভালো হবে। আমাদের কোম্পানির সাথে যেই ডিলগুলো আছে ওগুলো বাড়বে, আমাদের উৎপাদিত সব কাঁচামাল আপনাদের দেওয়া হবে। ধন্যবাদ মোবারক সাহেব, যেমন চলছে তেমনই চলতে দেন। আর কফি আসছে, কফি খান। আমার কথা শুনে কফিতে চুমুক দিতে লাগলো। আমিও চুমুক দিতে বললাম, শোনেন মোবারক সাহেব, মানুষের সব আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না। আপনার বোনের আমাকে ভালো লেগেছে, আপনাদের বলেছে এবং আমার কাছে এসেছেন এবং বললেন, তার জন্য ধন্যবাদ। তবে আমি যে মেয়েকে বিয়ে করব সেটা আমার নিজের পছন্দের করা। আমি তাকে নিজে পছন্দ করে তার বাসায় প্রস্তাব পাঠিয়েছি। আমি এই বিয়ে ক্যান্সেলও করতে পারছি না, আর আপনার কথাও রাখতে পারছি না। আপনি এত ব্যস্ততার মাঝে যে এসেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। ওকে, বুঝলাম। আচ্ছা থাকেন তাহলে, বাসায় গিয়ে বলে দিব যে আপনি রাজি নন। ওকে, আসি তাহলে, বাই। জি, মোবারক সাহেব চলে গেল। আমি কাজে মন দিলাম। দুপুরে বসে আছি, তখন ফোনটা বেঁচে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি আনোয়ার নাম্বার। আসসালামু আলাইকুম, কেমন আছেন জনাব? ভালো, আপনি? কিন্তু আপনি কে? আমি ইরা। লাঞ্চ হয়েছে? না, দেরি আছে। আপনার? এত টাকা পয়সা করবেন কি? যান গিয়ে খেয়ে নিন। যাচ্ছি যাচ্ছি। আপনি কি এই বিয়েতে রাজি? হঠাৎ এমন কথা কেন? কোনো কিছু কি হয়েছে? না, এমনি জানতে ইচ্ছে হলো। আমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর পেলাম না। বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে আর আপনি বলছেন রাজি কিনা? মশকরা করছেন? এই মেয়ে এত রাগ কিসের? আমাকে একদম রাগ দেখাতে আসবে না। ওয়েট, সময় হলে বুঝতে পারবেন কত ধানে কত চাল হয়। এবার গিয়ে খাবার খেয়ে নেন। তা ঠিক আছে, তবে একবার তুমি আরেকবার আপনি, এমন কেন? মাই লাইফ মাই রুলস, গট ইট? না, কিছু বোঝেনি। তবে আপনিও অপেক্ষা করেন, বুঝতে পারবেন। বাই, কাজ আছে। গিয়ে খেয়ে নেন, এত কাজ করার কোনো প্রয়োজন নেই। শরীরটাকে একটু রিল্যাক্স করতে দেয়। বাই। একটা ফোন এসেছে, এখন ফোন রাখি বলেই ফোনটা কেটে দিলাম। ফোন রিসিভ করতে অভ্যাস থেকে, স্যার, মোবারক সাহেবের বোন হচ্ছে ফারিয়া, ওই যে ছেলেকে আমরা পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছি, তার ক্লাসমেট এবং ফ্রেন্ড। মেয়েটা খুব সুবিধার না, অধিক ছেলের সাথে ঘোরাঘুরি এবং একজনের সাথে রিলেশনে ছিল, কিন্তু ব্রেকআপ করে নিয়েছে। ওকে, বুঝলাম। যেহেতু ওরা সুবিধার না, সেহেতু
একজনকে ওই ছেলে এবং ওই মেয়ের পিছনে গোয়েন্দাগিরি করতে বলেন। ওদের জন্য উটকো ঝামেলা চাই না। আর সেই রকম গুরুত্বপূর্ণ কিছু হলে আমাকে বলতে যেন না ভুলেন। আচ্ছা ঠিক আছে স্যার। ফোন কেটে দিয়ে উঠে লাঞ্চ করে নিলাম। তারপর আবারও কাজে মন দিলাম। রাতে তোমার বিয়ের বিষয়ে কথা বললাম, কিন্তু আকাশ রাজি হচ্ছে না। কেন? আমি কি দেখতে খারাপ? আমাকে রিজেক্ট করার কি আছে? হুম। তোমাকে কখনো দেখেছে? কখনো কথা বলেছো? না, তা হয়নি, তবে আমি তার অফিসে যাব কথা বলতে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর যেতে হবে। তার সাথে দেখা বা কথা বলা এত সহজ না। অ্যাপয়েন্টমেন্ট নাও, আগামীকাল আমি তার সাথে দেখা এবং কথা বলবো। এমনভাবে বলো মনে হচ্ছে বললা আর হয়ে যাবে। আমি তার পিএসকে ফোন দিচ্ছি, তারপর তোমাকে আগামীকাল জানাচ্ছি। আর আমার মনে হয় তোমার না যাওয়াই ভালো হবে। সে স্পষ্টভাবে বলে দিয়েছে আমি যেন তোমাকে বারণ করে দিই, এবং সে তার পছন্দ অনুযায়ী বিয়ে করছে। তোমাকে এত টেনশন নেওয়া লাগবে না, যেটা বলছি সেটা করো না, বাকিটা আমি দেখে নিব। তাকে রাজি করাতে পারলে আমার লাভের লাভ হবে। তাহলে যেটা বললাম সেটা করো। তোমাকে এই বিষয়ে ভাবনা চিন্তা করার প্রয়োজনই নেই। বিজনেস নিয়ে ভাবো। আকাশের পার্সোনাল নাম্বার আছে? না, নাম্বার নেই। রাতে কাজ শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভার্সিটিতে। ম্যাম দাঁড়ান। বলো। আপনার সাথে কিছু পার্সোনাল কথা আছে, এখানে বলবো না সাইডে যাবেন? আশেপাশে তো কেউ নেই, বলতেই পারো। ওকে, আপনার সাথেই আকাশ আহমেদের বিয়ে ঠিক হয়েছে। সেই ছেলেটা আপনার পিছনেই ঘুরছিল, ওই ছেলেটার সাথে। কেন, কোনো সমস্যা হয়েছে? আপনি বিয়ে ক্যান্সেল করে দেন, ওটাই আপনার জন্য ভালো হবে এবং আপনার পরিবারের জন্য। তাই? তার সাথে আমার বিয়ে হলে তোমার সমস্যা কোথায়? আমার ওই ছেলেকে পছন্দ হয়েছে, আমি তাকে বিয়ে করব। আচ্ছা, যদি তার সাথে কথা বলে তাকে রাজি করাতে পারো তাহলে তাকে বিয়ে করো। আমাকে বলার কি আছে? আমি তো তোমাকে বারণ করছি না বা প্রতিবাদও করছি না যে কেন তার সাথে গেছো বা তার কাছে গেছো। আর কোনো কথা বলবা? আপনি মোটেও কাজটা ভালো করছেন না। আপনার এমন সিদ্ধান্ত আপনার জীবনে কী ভয়ানক ইফেক্ট ফেলবে আপনি কল্পনাও করতে পারবেন না। আচ্ছা, তাই বুঝি? আমাকে এমন হুমকি দিয়ে লাভ নেই। আমি যেই পরামর্শ দিলাম সেটা কাজে লাগো। কিরে, ম্যামকে কি কিছু বলেছিলি? এত রেগে আছিস কেন? আমার এমন থ্রেটকে ভয় পেল না। আমি আজকেই এর পেছনে লোক লাগাচ্ছি। আমি তো শেষ দেখেই ছাড়বো। কি হয়েছে? কার সাথে তুই কি করবি? আকাশ আহমেদ, মানে যেই ছেলে এই ঢঙ্গির পিছনেই ঘুরছিল, ওর সাথে ওর বিয়ে। তোর কথা ঠিক বুঝলাম না। কার সাথে কার বিয়ে? আর বিয়ে তো কি হয়েছে, তাতে তোর কি? বাল, মুন্নাকে যে মারলো না, ওই আকাশ আহমেদের সাথে ম্যামের বিয়ে। কিন্তু আকাশকে তো আমার পছন্দ হয়েছে, আমার তো আকাশকে চাই। ম্যামকে বললাম যেন এই বিয়েতে রাজি না হয়, সরে যায়, কিন্তু শুনছেই না। বললাম ওর ক্ষতি করব, কিন্তু তাও ভয় পেলই না, উল্টো হেসে আমাকে অপমান করলো। এই অপমানের তো প্রতিশোধ নেবই। আমি তোর সাথে নেই, তুই আগুন নিয়ে খেল, আমি খেলবো না। এই অল্প বয়সে সব আগুনে পুড়ে ছারখার হবার কোনো ইচ্ছে নেই আমার। এরা প্রিন্সিপালের রুমে চলে যায় আর ওই ছেলেটা ফারিয়া মেয়ের ওখান থেকে চলে যায়। আব্বু, নতুন একটা সমস্যা হাজির। শমশের চৌধুরীর মেয়ে ফারিয়া আছে না, এবার ফার্স্ট ইয়ারে। সে কি করলো? আরে আমাকে বলেছে আমি যেন এই বিয়েটা ভেঙে দিই। আকাশকে নাকি তাদের পছন্দ হয়েছে, এখন সে নাকি বিয়ে করবে। আমি বললাম আমাকে না বলে আকাশকে গিয়ে বলতে, কিন্তু না, সে উল্টো আমাকেই হুমকি দিচ্ছে, বলছে আমার ক্ষতি করবে আর আমার পরিবারের ক্ষতি করবে। আচ্ছা, আমি ফারিয়ার বাবার সাথে কথা বলে দেখছি। আচ্ছা, আমি কি আকাশকে বিষয়টা বলবো? থাক, তার প্রয়োজন নেই। তখন কোথা থেকে কি করে তার ঠিক নেই। ওর বাবাকে বলে কোনো লাভ নেই, তার থেকে বরং আকাশকে বিষয়টা বলছি। সমস্যা যখন আকাশকে নিয়ে তখন আকাশকেই বলি। আচ্ছা, যেটা ভালো মনে হয় করো, তবে সাবধানে থাকো। আচ্ছা, এখন ক্লাসে যাচ্ছি, আকাশকে পরে এসব বলছি। আমি চুপ করে বসে আছি, তখন রাহুল এলো। জি বলেন। স্যার, ম্যামের উপর একটা বিপদ আসতে চলেছে। ওই ফারিয়া মেয়েটা ম্যামের পিছনে হয়তো গুন্ডা লাগাবে। ম্যামকে বলেছে বিয়ের সিদ্ধান্ত থেকে না সরলে তার এবং তার পরিবারের ক্ষতি করতে পারে।
কিন্তু ম্যাম বলেছে বিয়ের বিষয়ে আমাকে না বলে আকাশকে মানে আপনাকে বলতে বলেছে। আচ্ছা, আপনার লোককে নজর রাখতে বলেন। যদি তার সমস্যা হয় তাহলে আপনাদের খবর আছে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আমার গুপ্তচরদের সব সময় অ্যাক্টিভ থাকতে বলছি। ওকে। এখন তো বেশ বাড়াবাড়ি করছে মেয়েটা। রাহুল চলে গেল। আচ্ছা ঠিক আছে, দেখি কতদূর কি করতে পারে। মোবারক সাহেবের নাম্বার খুঁজে ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, আমি আকাশ আহমেদ নীল বলছি। জি বলেন, কি মনে করে ফোন দিলেন? আপনার বোনকে একটু সামলে নিন, না হলে আগুন নিয়ে খেলতে যাওয়ার মজা খুব ভালো করেই টের পাবে। ওর সাহস কী করে হচ্ছে আমার হবু বউ এবং তার পরিবারকে হুমকি দেওয়ার? আপনারা আমাকে উস্কে দেবেন না, না হলে আপনাদের এমন অবস্থা করব যে আপনাদের বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে। আপনার বোন আমার লোকের নজরদারিতে আছে, তাই আপনাকে সাবধান করে দিলাম। এটাই ফার্স্ট এবং এটাই লাস্ট। আর আরেকটা কথা, আপনার বোন এমন একজনের ওপর নজর দিয়েছে, তারা যদি জানতে পারে তাহলে আমি না, তারাই আপনার পরিবারকে নিশ্চিহ্ন করে দেবে। জি আমি বুঝলাম। গুড বাই বলে এই ফোনটা কেটে দিলাম। ওইদিকে মোবারক তার বোনকে ফোন দিল, কিন্তু রিসিভ করলো না। আবার ফোন দেওয়ার পর রিসিভ করে। ভাইয়া বলো। আমি চাই না তোমার জন্য আমাদের পরিবারের বা আমাদের বিজনেসের ক্ষতি হোক। তুমি ওদিকে কি বলছো জানা নেই, তবে আকাশ আমাকে ফোন দিয়ে হুমকি দিল। সে আর এটাও বলল তুমি নাকি তার লোকজনের নজরদারিতে আছো। আমি এগুলোতেই ভয় পাই না, আমি তো ওই মেয়েকে ছাড়বই না। দেখো, তোমাকে আমি বারণ করে দিচ্ছি, তুমি কিন্তু আগুন নিয়ে খেলতে চাইছো। পরিবারের বা বিজনেসের ক্ষতি হলে কিন্তু আমিও তোমাকে ছেড়ে কথা বলবো না। আমি ক্লাসে আছি, বাই। আর কোনো বাড়াবাড়ি করো না, দেশে ছেলের অভাব নেই। ফারি আর কিছু না বলে ফোন কেটে দিল। দুপুরে আসসালামু আলাইকুম জানাব, কি করেন? বসে আছি, তুমি? কাজ নেই, আজকে বসে আছো যে? বসে আছি, কাজ করছি মাথা মোটা। বসে তো কাজ করে নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে করে? তুমি কি আমাকে রাগ দেখাচ্ছ? আর আমি মাথা মোটা? অবশ্যই। আচ্ছা শোনো, আজকের পর থেকে তুমি গাড়িতে আসা যাওয়া করবা। আমি লোক এবং গাড়ি পাঠাচ্ছি। কেন? লোক পাঠানোর কি আছে আর গাড়ি কি প্রয়োজন আছে? আচ্ছা, তুমি আমাকে কিছু না বললে কি আমি কিছু জানতে পারবো না ভেবেছো? না, তুমি তো সব জানতা, গামছাওয়ালা। তুমি জানবে না তো কে জানবে? আমি গামছাওয়ালা? না তাই নয়, এটা তো কথার কথা। কথার কথা আবার কি? তুমি কি আমার সাথে মশকরা করছো? আমি মশকরি করছি না তো, আমি তো ফাজলামি করছি। তোর চাই। আচ্ছা খাবার খেয়েছো? না, এখনো খাওয়া হয়নি। আচ্ছা, তোমার খাওয়া হয়েছে? না হয়নি, এখন খেতে যাব। আচ্ছা যাও খেয়ে আসো, বাই। আচ্ছা ম্যাম, ঠিক আছে, আপনি যান, আমি কাজ শেষ করে খেয়ে আসি। আর সাবধানে থাকবেন। বাই। আরে আমাকে নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা থাকো, বাই। আমি ফোন কেটে দিলাম। বিকেলে গাড়িসহ লোক পাঠিয়ে দিলাম ইরাকে নিয়ে যাওয়া এবং আসার জন্য। আর কোনো কথা নেই। সন্ধ্যায় ফোন এলো, তখনও অফিসে বসে আছি। আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? আপনি আমার বোনকে কোথায় উঠিয়ে নিয়ে গেছেন? প্লিজ আমার বোনকে ফেরত দিন। আমার বোনকে ছেড়ে দেন। আমি কথা দিচ্ছি আর কোনোদিন আপনাকে নিয়ে কোনো সমস্যা তৈরি হবে না। আমি আমার বোনকে দেশের বাইরে পাঠিয়ে দিব। আমি আবার আপনার বোনকে কখন উঠিয়ে নিয়ে গেলাম? আপনি না করলেও আপনার লোকজন করেছে। প্লিজ ছেড়ে দেন আমার বোনকে। মোবারক সাহেব, আমি কিছুই করিনি। এমনকি আমার লোকজনের কেউ এমন করেনি। করলে অবশ্যই আমাকে বলতো, কিন্তু আমার কাছে এমন কোনো খবর নেই। তাহলে আমার বোনকে কে উঠিয়ে নিয়ে গেল? আচ্ছা, আপনি পুলিশকে ইনফর্ম করেন এবং আমিও দেখছি কী হয়েছে, কিন্তু বিশ্বাস করুন আমি এমন কিছু করিনি। মোবারক সাহেব ফোন কেটে দিল। আমিও চিন্তায় পড়ে গেলাম, কি হলো? আমি তো এমন আদেশ দিইনি। তাহলে আবার ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি রাহুল ফোন দিয়েছে। বলেন। স্যার ওই মেয়েকে কে বা কারা যেন উঠিয়ে নিয়ে গেল। খোঁজ খবর নিয়ে জানা গেল যে ওরা মন্ত্রীর লোকজন। হোয়াট? এখানে মন্ত্রীর লোকজন কোথা থেকে এলো? ওই মেয়ের সাথে মন্ত্রীর লোকজনের আবার কিসের সম্পর্ক? স্যার আমি পুরো বিষয়টি জেনে আপনাকে আমি জানাচ্ছি। আমিও বুঝতে পারছি না ওই মেয়ের সাথে মন্ত্রীর লোকজনের কি। ফার্স্ট জানাবেন। ফোন কেটে দিয়ে মোবারক সাহেবকে ফোন দিলাম। একবার রিং হতে রিসিভ করলো।
মোবারক সাহেব, আপনার সাথে কি মন্ত্রীর কোনো শত্রুতা আছে? না তো, মন্ত্রীর সাথে আমার আবার কিসের শত্রুতা আছে? একবারে আব্বুর সাথে ঝামেলা হয়েছিল, কিন্তু সেটা তো মিটমাট হয়ে গেছে। এটা তো কয়েক বছর আগের কথা। আপনার বোনকে মন্ত্রীর লোকজন ধরে নিয়ে গেছে। আমার বডিগার্ড এটাই বলল। ডাইরেক্ট মন্ত্রীর কাছে যান, পেয়ে যাবেন। আমার কাজ শেষ, এবার আপনি দেখেন। একটু শুনবেন? একটা অনুরোধ করছি, শুনবেন? আচ্ছা বলেন, শুনি। আমার সাথে একটু চলেন না। আমার কথা না শুনলেও আপনার কথা শুনবে। আহা, আপনি আগে যান। যদি আটকে যান তাহলে বলবেন বা আমার বডিগার্ডকে ফোন দেবেন, তাহলেই হবে। বাকিটা তখন আমি দেখে নেব। ফোন কেটে দিলাম। তারপর বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে চলে আসি। তোর বয়স তো অল্প, এই বয়সেই শরীরে এত কারেন্ট। কে আপনারা? আমাকে এভাবে ধরে এনেছেন কেন? প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ। তোকে কেন ছাড়বো? আমি কি করেছি? আমাকে কেন নিয়ে আসছেন? আচ্ছা, তোর সাহস তো কম না রে। এই তোর জন্য আজকের মধ্যে কত কি হয়েছে জানিস তুই? আমি কি করেছি? আমি কিচ্ছু করিনি। আমাদের শত্রুর কাছে আমার বোনের ছবি দিয়ে বলিস তার ক্ষতি করতে, তার পরিবারের ক্ষতি করতে। তোর সাহস তো অনেক। তোর কি মনে হয় আজকে তুই বেঁচে ফিরতে পারবি? আমি কিচ্ছু বুঝতে পারছি না, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি কিছু করিনি। আচ্ছা, এই যে ছবিটা ভালো করে দেখ। এই মেয়েকে চিনিস? এটা তো আমাদের ইংরেজি ম্যাম, প্রিন্সিপাল স্যারের মেয়ে। কিন্তু আপনার বোন হয় কিভাবে? শোন, ওটা আমার বোন, আমার আপন বোন। আর প্রিন্সিপাল আমার খালু। আচ্ছা, তোর সাহস কি করে হয় আমার বোনকে নিয়ে এইসব প্ল্যান করার? দাঁড়া, আব্বু ফোন দিয়েছে, কথা বলি। ওই মেয়েকে এখনো ধরে রেখেছ কি? চেয়ারে বেঁধে রাখা হয়েছে। ওই মেয়েকে এইবারের মতো ছেড়ে দাও। ওর ভাই এসে কান্নাকাটি করেছিল, আর আকাশ ফোন দিয়ে বলল এবারের মতো ছেড়ে দিতে। আচ্ছা ঠিক আছে আব্বু, তোকে এইবারের মতো ছেড়ে দিলাম। তোর ভাইয়ের জন্য এবং আকাশের জন্য এইবারের মতো বেঁচে গেলে। যদি আর কখনো তোর মাথায় এইসব আর আসে, তাহলে মনে রাখবি সেদিন হবে তোর শেষ দিন। এই, তোরা একে এর বাসার সামনে ছেড়ে দিয়ে আয়। রাতে? আচ্ছা, তুমি প্রিন্সিপাল স্যারকে বাবা বলে ডাকো কেন? মানে আমার বাবাকে বাবা বলে ডাকবো না তো কাকে বাবা বলবো? এই যে নটাঙ্কির দোকান, এত নাটক করে লাভ নেই। তোমার ব্যাপারে সেই প্রথম থেকেই খোঁজ খবর রাখা আছে, আর মন্ত্রীর বাসায় তোমার ছবি দেখেছি। খুব ভালো করেছো, কিন্তু তুমি আজকে আমাকে এই সব জিজ্ঞেস করছো কেন? আগে যে কখনো বলনি। আগে এটা নিয়ে কথা বলতে ইচ্ছে হয়নি, তাই বলিনি। এখন জানতে ইচ্ছে হলো, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা বলোই না, কেন তাদের থেকে তুমি আলাদা? আব্বু এবং ভাইয়ার কাজ আমার পছন্দ না। তাদের কাজবাজ ভালো লাগে না। কত যে মানুষের ক্ষতি করে তারা, তার ঠিক নেই। একবার একটা মেয়ের বিষয়ে তাদের থেকে দূরে দূরে থাকি, কিন্তু আমি জানি তারা আমাকে নজরে নজরে রাখে। একটা মেয়ে ধর্ষণ হয়, মেয়েটা গরিব ছিল। মেয়েটা এবং তার পরিবার বিচারের দাবিতে আইনের আশ্রয় নেয়, কিন্তু তার সুষ্ঠু বিচার মেয়েটা পায়নি। উল্টো তাকেই দোষারোপ করে এবং বলে তার চরিত্রে নাকি সমস্যা আছে, আরও নানান বাজে কথা বলে। তারপরে মেয়েটা সুইসাইড করে। আর এসব এক ধর্নাঢ্য ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে সব কিছুতে ভাইয়া আর আব্বু গোজামিল করে, আর অপরাধী মুক্তি পেয়েছে। ওই অপরাধী ব্যবসায়ী ছেলে ছিল, আর বাবার কাছে লোক ছিল। আমি সব মেনে নিতে পারিনি, তাই তাদের থেকে 4 বছর ধরে দূরে দূরে থাকি। আমাকে নিয়ে যাবার জন্য অনেক চেষ্টা করেছে সব, কিন্তু কেউ নিয়ে যেতে পারেনি। সো স্যাড। ছেলেটার বিচার আর হয়নি? পরে আবার সুষ্ঠু বিচার করে ছেলেকে ফাঁসিতে ঝুলাই, কিন্তু তাই কি শুধু এমন অপরাধ করে? আরও কত কি করে ঠিক নেই। দুর্নীতির সাথে জড়িত ছেড়ে দিতে বলেছি, কিন্তু শোনেনি। আমিও বলে দিয়েছি যেদিন এই সব কিছু ছেড়ে দিবে সেদিনই ওই বাসায় যাব। আন্টি, মানে আমার হবু শাশুড়িকে দেখতে ইচ্ছে নেই? আমি ওই বাসা ছাড়ার কিছুদিন আগেই আম্মু মারা যায়। ওই পরিবারের বদদোয়া হয়তো আব্বুকে এসে লাগে, তাই মারা গেছে। আম্মুর মারা যাওয়ার পেছনে আব্বুর আর ভাইয়ের দায়ী মনে করি আমি। আমি নিশ্চুপ হয়ে গেলাম। এরা ওই পাশে কাছে, সেটা আর বুঝতে বাকি নেই। সরি, আগে জানলে এমন কথা কখনো ওঠাতাম না। আচ্ছা এখন ফোনটা রাখি,
ভালো লাগছে না। আচ্ছা শোনো না, হুম, লাভ ইউ। তোমার প্রেম দেখানো লাগবে না। আচ্ছা সরি তো। সরি বলার কিছুই নেই, তোমার অপরাধ তো কিছু দেখছি না, তবে একটা অপরাধ করেছো। আমি আবার কি করলাম? এই যে আজকে মনের ভাব প্রকাশ করেছো, এমনভাবে প্রপোজ করে কোনো লাভ নেই। কিভাবে প্রপোজ করবো শুনি? আমি জানি না। ইরার সাথে আর কিছু কথা বলে ঘুমিয়ে যায়। এমনভাবে কয়েকদিন চলে গেল এবং আজকে আমাদের ধুমধামের সাথে বিয়ে হয়ে গেল। ওই মেয়েটা আর কোনো সমস্যা তৈরি করেনি। বড়ের এমন পাওয়ারফুল, তার উপর তার বাবা একজন মন্ত্রী, আর কি সাহস হয়। এখন বাসা করার সামনে দাঁড়িয়ে আছি, যাই মিনালটা মেরে আসি। এবার আপনারা আসতে পারেন এবং আমিও আসি। বাই বাই, কথা হবে আবার নতুন গল্পে। ধন্যবাদ, আর ভুল ত্রুটি ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।